গ্লোবাল মার্কেটে ইউএস ইরান নিয়ে একটা চরম টেনশন চলছে এবং এই টেনশনের সময়েই একটা স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে এবং অনেকের মনে প্রশ্ন জেগেছে। আমাকে একজন ফোন করে এই প্রশ্নটি করেছে বলেই আমার মনে হলো যে এটিকে নিয়ে কিন্তু ভিডিও করা যেতে পারে। তো সে বলল যে আচ্ছা, এই সময়ে এই যুদ্ধ যে লাগছে ইউএস ইরানকে নিয়ে, তাহলে কি বিটকয়েন জিরোতে পরিণত হয়ে যাবে? আস্তে আস্তে কি বিটকয়েন জিরো হয়ে যাবে? আমি বললাম যে ভালো তো, অর্থাৎ বিটকয়েনের সাথে আমরা কি করব? বিটকয়েনকে যদি আমি হোল্ড করে থাকি তাহলে আমার কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত বা কেমন রকম ধরনের যুদ্ধের প্রভাব পড়ে, এটাকে নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। তো প্রথমেই যে প্রশ্নটি স্বাভাবিকভাবে এসেছে যে গ্লোবাল মার্কেটে যে টেনশন চলছে, ইউএস ইরান নিয়ে যে যুদ্ধ চলছে এবং ইরান আবার বিভিন্ন জায়গাতে যুদ্ধ করছে, চারিদিকে একটা জিওপলিটিক্যাল ইস্যু হয়েছে, তাহলে সেখানে বিটকয়েন কি জিরো হবে? প্রশ্নের উত্তর হচ্ছে না, কোনোভাবেই বিটকয়েন কিন্তু জিরো হচ্ছে না, জিরো হবে না। কিন্তু এর উপর একটা প্রভাব পড়বে। কীরকম প্রভাব? প্রথম ধাক্কাতেই যখনই যুদ্ধের খবর আসে তখন একটা প্যানিক সিচুয়েশন কিন্তু তৈরি হয়। স্বাভাবিকভাবে একটা বড় ডাম্প কিন্তু দেখা যাবে। স্বাভাবিকভাবেই সেটা আমরা দেখেছিও, হয়তো আগে থেকে তারা আন্দাজ করছে না, আরও হয়তো পড়তে পারে মার্কেট। সবাই একটা প্যানিক সেল করবে, এটাই স্বাভাবিক। এবং ডলার ইন্ডেক্স, যেটা আপনাদেরকে যখন আমি ডেলি অ্যানালিসিস দিই, দেখবেন শেষের দিকে দেখায়, যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন ডলার ইন্ডেক্স কী করে, সে সময় কিন্তু পাম্প করতে পারে। কেন ডলার ইন্ডেক্স পাম্প করবে তার ব্যাখ্যাতে আমরা ধীরে 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 যাব। যখনই আস্তে আস্তে লং টার্ম সময় যাবে, কিছুটা সময় যাবে, যুদ্ধের প্রথম সময়, মাঝারি সময়, শেষ সময়, আমরা তিনটে ভাগে ভাগ করেছি জিনিসটাকে এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। যখনই লং টার্মে যাবে তখন কিন্তু তেলের দাম অলরেডি বেড়ে গেছে, ফিয়াট কারেন্সির উপর থেকে মানুষের ভরসা কমবে। এখন আপনার মনে হচ্ছে যে ফিয়াট কারেন্সিটা কি? যদি আপনি খুব ডিপে, ফিয়াট কারেন্সির ভেতরে অনেক কথা আছে, সেগুলো যদি আপনি ডিপে জানতে চান তাহলে কমেন্টে একটু লিখে দেবেন যে ফিয়াট কারেন্সি সম্পর্কে জানতে চাই। আর হচ্ছে নর্মালভাবে ফিয়াট কারেন্সি মানে হচ্ছে যেগুলো কাগজি টাকা, যে টাকাগুলো আমরা ব্যবহার করি। তো তারপর থেকে মানুষের ভরসা উঠে যাবে। কেন উঠবে? কারণ ফিয়াট কারেন্সিকে যতক্ষণ না বুঝবেন ততক্ষণ এটা বুঝবেন না। তখনই কিন্তু বিটকয়েন আবার একটা রিকভারি মোডে আসবে এবং বিটকয়েনকে তখন একটা গোল্ডের মানে মানে কী বলবো, গোল্ডের সমান ডিজিটাল গোল্ড হিসেবে বিবেচনা করা হবে এবং কিন্তু আস্তে আস্তে তার দাম আবার বাড়তে শুরু করতে পারে। তো আমরা চলুন বোঝার চেষ্টা করি, ধাপে ধাপে দেখার চেষ্টা করি যে যে কোনো, শুধু যুদ্ধই নয়, এই জিনিসটাকে যদি ভালো করে জেনে রাখেন তাহলে যে কোনো ধরনের বড় জিওপলিটিক্যাল যখন ঘটনা ঘটবে এবং টেনশন আসবে, তখন কিন্তু আপনি এই গ্লোবাল মার্কেট এবং তার সঙ্গে ক্রিপ্টো মার্কেট, নট অনলি আমাদের শুধুমাত্র বিটকয়েন, ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা প্রভাব ফেলবে। এবং সেটাকে কি করে আমরা বুঝবো, তার জন্য আমরা তিনটে ধাপে ভাগ করেছি। নাম্বার ওয়ান, একটা ইনিশিয়াল প্যানিক এবং রিস্ক অফ সেন্টিমেন্ট। মানে কি? মানে হচ্ছে শর্ট টার্মে ডাম্প আসবে, পাতি কথা এটা। ইনিশিয়াল প্যানিক হবে আপনার সবারই মনের মধ্যে এবং একটা রিস্ক অফ সেন্টিমেন্ট তৈরি হবে যে বাপু আমার দরকার নেই, রিস্ক নিয়ে দরকার নেই, মার্কেট এখন পড়ে যাবে। তো মার্কেট পড়ে গেলে আমার যে গাদা গাদা টাকা আছে, আমার নেই, যাদের বড় বড় ইনভেস্টারদের টাকা রয়েছে, তারা তখন কী করবে? যে জিনিসটার দাম কমে যাবে সেখানে আমি ফালতু রেখে দেবো? বলা যায় না। তখন সব থেকে যুদ্ধ, যা খুশি সিচুয়েশন তৈরি হতে পারে, তখন আমি আমার যে টাকাগুলো রয়েছে না, সেগুলোকে একটা একটা সেফ জায়গাতে ভরার চেষ্টা করব। এবং সেই যে সেফ জায়গাতে অ্যাসেটে ভরার চেষ্টা করব, সেটাকেই বলা হচ্ছে সেফ হ্যাভেন অ্যাসেট। সেই সেফ হ্যাভেন অ্যাসেটগুলোর মধ্যে আমাদের গোল্ড রয়েছে এবং রয়েছে ইউএস ডলার। এখনও পর্যন্ত মানুষ কিন্তু মনে করে যে ইউএস ডলার কিন্তু একটা মানে সেফ হ্যাভেন অ্যাসেট। এবং তখন বড় বড় যারা ইনভেস্টার রয়েছেন তখন কি করবেন? যেগুলো রিস্কি অ্যাসেট, যেমন বিটকয়েন হতে পারে, যেমন অল্ট কয়েন্স রয়েছে, যেমন স্টক মার্কেট রয়েছে, সেখান থেকে টাকাগুলোকে বের করে নেবে এবং গোল্ড, সিলভার, ইউএস ডলার এইগুলোতে ভরবে, যেগুলো আস্তে আস্তে ধীরে 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 পাম্প করবে। তাহলে ডলার যদি লোকে কিনতে শুরু করে তাহলে কি ঘটনা ঘটবে? ডলার ইন্ডেক্স উপর থেকে বাড়বে। একটু আগে আমরা বলেছিলাম যে ডলার ইন্ডেক্স কেন বাড়বে, বুঝতে পারলেন? তাহলে ডলার ইন্ডেক্স উপর দিকে বাড়বে। আর কোন জায়গা থেকে মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে? বিটকয়েন থেকে টাকা তুলে নিচ্ছে, ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা তুলে নিচ্ছে, স্টক থেকে টাকা তুলে নিচ্ছে। সুতরাং সেগুলোকে আস্তে আস্তে কী করবে? দাম পড়ে যাবে। তার পরিবর্তে সিলভার, গোল্ড এবং এই ধরনের সেফ হ্যাভেন অ্যাসেটগুলোতে তাদের দাম কিন্তু বাড়বে।
এবারে ডিএক্সওয়াই এর প্রভাব কী, অর্থাৎ ডলার ইন্ডেক্সের প্রভাব কী না, আপনারা তখন চার্টে দেখবেন যে ডলার ইন্ডেক্স কিন্তু হঠাৎ করে পাম্প করে গেছে, ওপর দিকে উঠে গেছে। এবং আমি বারবার প্রত্যেক দিনই বলি যে ডলার যদি উপরের দিকে বেড়ে যায় তাহলে বিটকয়েন কিন্তু স্বাভাবিকভাবে নিচের দিকে নামবে। সুতরাং যুদ্ধের সঙ্গে সঙ্গে আমরা বিটকয়েনে একটা বড় রেড ক্যান্ডেল বা অনেকগুলো বড় রেড ক্যান্ডেল দেখতে পারি, এবং ডিএক্সওয়াই অর্থাৎ ইন্ডেক্সে, ডলার ইন্ডেক্সে কিন্তু উপর দিকে যাচ্ছে এমন কিন্তু আমরা দেখতে পারি। এটা গেল প্রথম ফেজ, অর্থাৎ ইনিশিয়াল ঘটনাটা এরকম ধরনের ঘটতে পারে। তবে মনে রাখবেন সর্বদা সব ক্ষেত্রে যে একই রকম ঘটনা ঘটবে তা নাও হতে পারে। এরকম যুদ্ধের ক্ষেত্রেও কেউ যদি তখন যদি মনে করে যে ডলারও কিন্তু উপযুক্ত নয়, কারণ এই মুহূর্তে একটা ডলার যে সেফ নয়, অনেকটা সেরকম ধরনের একটা হাওয়া চারি চতুর্দিকে চলছে, সুতরাং তোকে যদি ডলার না কেনে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পড়বে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে একটু কিছুদিন গেলে পরে আমরা মিড টার্মে যেটা দেখব সেটা হচ্ছে একটা ম্যাক্রো ইম্প্যাক্ট পড়ে, যেগুলোকে বলে ক্রুড অয়েলের উপরে স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়বে এবং একটা ইনফ্লেশন এফেক্ট দেখা দেবে। কীরকম না, ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তাহলে আপনাকে ইরানকে একটা বুঝতে হবে এবং ইরানের ভৌগোলিক জায়গাটাকে একটু বুঝতে হবে। ইরান যদি দেখেন তাহলে ইরান হচ্ছে অন্যতম বড় একটা তেল উৎপাদনকারী দেশ। তো সেখান থেকে আমরা জানি হরমুজ প্রণালী, যদি না জানেন তার একটা দেখুন একটা সরু মতো জায়গা যেটার উপর দিয়ে ওই ইরাক, তারপরে ধরুন সৌদি, এই জায়গা থেকে যে তেলগুলোকে বেরোচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যেগুলোকে বেরোনোর চেষ্টা করছে, তাহলে যারা যারা তেল কিনছে সেখানে একটু ডিলে হবে, তো ট্রান্সপোর্টেশন খরচ কিন্তু বাড়বে। কিছুদিন থাকলে পরে তো ট্রান্সপোর্টেশন খরচ বলবে, এবং বাড়লে পরে তেলের দাম বাড়বে এবং ট্রান্সপোর্টেশন খরচ বাড়বে। সুতরাং আস্তে আস্তে কী হবে, মুদ্রাস্ফীতি দেখা যাবে, যেটা ইনফ্লেশন বলা হয়। তা মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, এটা কিছুদিন পরে পরেই এফেক্ট পাবেন। এবারে তাহলে ক্রিপ্টোতে প্রভাব কী পড়বে, ইনফ্লেশন যদি বাড়ে তাহলে ইউএস ফেডারেল রিজার্ভ অর্থাৎ যাকে আমরা ফেড বলি, তারা কি করবে না ইন্টারেস্ট রেট নিয়ে নড়াচড়া করবে। ইনফ্লেশন বেড়েছে তো ইন্টারেস্ট রেট কিন্তু তারা কমাতে পারবে না, উল্টে বাড়িয়েও দিতে পারে ইন্টারেস্ট রেট। এইবারে হাই ইন্টারেস্ট রেট হচ্ছে ক্রিপ্টোর ক্ষেত্রে একদম বিষ। তাহলে হাই ইন্টারেস্ট রেট যদি বাই চান্স বাড়িয়ে দেয় তাহলে কিন্তু মার্কেটের জন্য, ক্রিপ্টো মার্কেটের জন্য যেটা একটা বেয়ারিশ বার্তা কিন্তু নিয়ে আসবে। তৃতীয় নাম্বার ঘটনা হচ্ছে যে আবার নতুনভাবে যখন লং টার্মের ভাবনা যদি ভাবেন তাহলে ধীরে ধীরে কিন্তু কিসে পরিণত হবে, বিটকয়েন আবার ডিজিটাল গোল্ডে পরিণত হবে। যে কেন, সে ব্যাখ্যাটা শুনুন। প্রথমে প্যানিক ড্যাম করলাম, কিছুদিন পরেই কিন্তু বুঝে গেলাম যে মার্কেট রিকভারি করছে, আর সেই যুদ্ধ সম্পর্কে আমার আর ইন্টারেস্ট নেই। যেমন রাশিয়া ইউক্রেন এখনও যুদ্ধ চলছে, আর আপনি কতবার খোঁজ নেন, যখন প্রথম প্রথম খুব রিল দেখবেন, প্রথম প্রথম খুব ভিডিও দেখবেন, বহু রকম ঘটনা থিতে যাবে বিষয়টা। থিতে যাওয়ার পরে নর্মাল চলছে, তখন বাজার হজম করে নেবে, সব কিছু শোক করে নেবে। এবারে ধীরে ধীরে কী ঘটবে না, যখন কোনো দেশের ইকোনমি ক্র্যাশ করে তখন ব্যাঙ্কগুলো রেজিস্ট্রেশন দেয়, সরকার অ্যাকাউন্ট ফ্রিজ করে, সাধারণ মানুষ তখন কি করে না, সাধারণ মানুষ এবং ইনভেস্টররা তখন ডিসেন্ট্রালাইজড অ্যাসেটের পিছনে খোঁজে, যে দেখছে যে আমি ব্যাংকে টাকা রেখেছিলাম সেটাকে ফ্রিজ করে দিচ্ছে, এই আমার প্রচুর খারাপ হয়ে গেছে, ইনফ্লেশন বেড়েছে, হ্যাঁ টাকা বন্ধ করছে, আপনাকে 10,000 টাকার বেশি তুলতে দেবো না, 2,000 আপনারই টাকা, 2,000 টাকা বেশি তুলতে দেবো না। তখন দেখছে কী দরকার আছে, এগুলো সেন্ট্রালাইজড অ্যাসেট, কেউ ওটাকে চালনা করে। তখন মানুষ তখন ভাববে যে ডিসেন্ট্রালাইজ অ্যাসেট কিছু রয়েছে কি, আগে ছিল না কিন্তু এখন রয়েছে। ডিসেন্ট্রালাইজ অ্যাসেট যদি থাকে, যেটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেই রকম জিনিস যদি থাকে তাহলে আমি সেটাতে যদি ইনভেস্ট করে দিই তাহলে পরে আমার কাছে কন্ট্রোলটা থাকবে। মানুষ যখন এটা ভাবতে শুরু করবে তখন কিন্তু তারা খুঁজবে যে ডিসেন্ট্রালাইজ অ্যাসেট কে রয়েছে, আর প্রথমেই যে নামটা মনে পড়বে সেটার নাম হচ্ছে বিটকয়েন। এবারে তখন বিটকয়েনকে আবার তারা ভালোবাসতে লাগবে মানুষ এবং একটু মাঝারি এবং বড় মাপের ইনভেস্টাররা। তখন ডিজিটাল গোল্ড হিসেবে বিটকয়েন কিন্তু বাজারে আসবে, নতুনভাবে তার দাম বাড়বে, কোনো বর্ডার, কোনো সরকারি নিয়মের কোনো তোয়াক্কা করবে না। তখন মার্কেটে প্রচুর নতুন ফান্ড হয় ঢোকে, এবং আমরা চার্টে একটা সুন্দর ভি শেপ রিকভারি দেখতে পারি। সুতরাং এই হচ্ছে টোটাল যে জিওপলিটিক্যাল টেনশন বা ইউএস ইরানের যুদ্ধ হলে পরে এইরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে। মনে রাখবেন এটা এডুকেশনাল পারপাসে। সুতরাং এখনই যদি আপনি কিনতে জানতে নয়, আপনাকে কোন জায়গাতে বটম তৈরি হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আগে পড়ুক, আরও সিচুয়েশান আছে, এটাতে এক ধরনের সিচুয়েশান হলো, শুধুমাত্র একটা ঘটনাতেই তো হবে না, একটা মিশ্র প্রতিক্রিয়াও তো পড়বে। এরকম একটা ঘটনা করলো, ওখানে একটা ঘটনা করলো, তার জন্য আপনাকে অনেক প্যারামিটারকে জানতে হবে।
তো ঠিক আছে, মোটামুটিভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে ইউএস ইরানের যুদ্ধে স্বাভাবিকভাবে প্রথমে কী ধরনের ঘটবে, মাঝখানে কেন হবে এবং উপরে শেষের দিকে কি হতে পারে, কেন বটম তৈরি করে উপরের দিকে যেতে পারে, কখন ঝুঁকবে, তা আমি সবটা বোঝাবার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন যে আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। কোনো বিষয়ে, নতুন বিষয় যদি আপনারা জানতে চান সেটাও আপনারা লিখুন যে আমরা এই বিষয়ে জানতে চাই, তাহলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও করতে পারি। এবং ফিয়াট কারেন্সি সম্পর্কে তার পেটে অনেক কথা আছে, সেই কথাগুলো যদি জানতে চান, বুঝতে চান, তাহলে সেটাও কমেন্টে লিখতে পারেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের সাথে সেটাকে শেয়ার করার এবং ভাগ করে নেওয়ার। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সাফল্য আমি অবশ্যই কামনা করছি। নমস্কার।